এখানে আসলে মানে একটা হয়তো অদৃশ্য শক্তি কোথাও থেকে কাজ করছে কিনা। ডুলি কিন্তু অরিজিন ফুটবলারদের কিন্তু সবসময় বেশি গুরুত্ব দিয়ে থাকে। কিউবা মিচেল তো হারিয়ে যাচ্ছে, এখনো তিনি পুরোপুরি হারিয়ে যায়নি। ফারহান আলী ওয়াহিদেরও দুর্দান্ত গতি রয়েছে এবং তার সবথেকে বড় যে অ্যাডভান্টেজ, তিনি কিন্তু দুর্দান্ত ড্রিবলিং করেন, কিন্তু আরহাম ইসলাম কিন্তু হারিয়ে গেছেন। ওয়েলকাম ব্যাক, আপনি আছেন স্টার প্লেতে আর আপনার সাথে আছি আমি মামুনুর রশিদ এবং আমাদের সাথে আছে আমাদের ঘরের মানুষ ইয়াসির আরাফাত সবুজ। সবুজ কাজকে আসলে বিশেষ একটা কারণে নিয়ে বসা, কারণ হচ্ছে বড় একটা নিউজ নিয়ে এসেছেন সবুজ। সবুজ, আপনি বলুন আসলে, আমরা আপনার নিউজ দেখছিলাম, প্যাকেজ দেখছিলাম যে ফারহান আলীকে নিয়ে আপনি একটা নিউজ করেছেন। বাংলাদেশের ফুটবলে আসলে এটা কত বেশি ইম্প্যাক্টফুল? এর আগে আসলে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম তিনি কিন্তু আমাদের এই শোতেই এসেছিলেন এবং তিনি আসলে বলেছিলেন যে খুব দ্রুতই তিনি আরেকজন অরিজিন ফুটবলারের নাম প্রকাশ করবেন, এবং সেটা যে ফারহান আলী ওয়াহিদ সেটা আসলে তখনও ভাবা হয়নি, কারণ এর কিছুদিন আগে তিনি বলেছেন যে ফারহান আলী ওয়াহিদ এই মুহূর্তে শুধুমাত্র ইংলিশ ফুটবলেই তার চিন্তাধারা, যার কারণে আসলে বাংলাদেশি ফ্যানরা তারা ধরে নিয়েছিলেন যে আমরা মানে শীঘ্রই হয়তো ফারহান আলী ওয়াহিদকে পাচ্ছি না। এর আগে যেমন হামজা চৌধুরীকেও কিন্তু বাংলাদেশ খুব দ্রুতই পায়নি। হামজা চৌধুরী এর আগেও তিনি যখন লেস্টার সিটিতে খেলেছেন, তিনি কিন্তু ইংল্যান্ড বয়সভিত্তিক দলেও খেলেছেন এবং তার একটা মূল আগ্রহ ছিল যে তিনি ইংল্যান্ড জাতীয় দলে খেলবেন, এবং সেই হিসাবটাই আসলে ফারহান আলী ওয়াহিদকেও ভেবে বসেছিল ফুটবল ফ্যানরা, তাকে হয়তো পেতে দেরি হবে। কিন্তু এই কিছুক্ষণ আগেই বাফুফের সহসভাপতি ফাহাদ করিম তিনি আসলে একটা কি বলা যায়, এটাকে একদম ঘোষণা দিয়েছেন ফেসবুক পেজে, এবং এটা আসলে এমনভাবে ছড়িয়ে পড়েছে এবং ফুটবল ফ্যানরা মানে একদমই সারপ্রাইজড এই ব্যাপারটা নিয়ে। কারণ ফারহান আলী ওয়াহিদ তিনি একজন উইঙ্গার, তিনি যখন বাংলাদেশের তিনি তো সরাসরি সিনিয়র টিমে খেলবেন, যদি এখন অনূর্ধ্ব 21 দলে খেলছেন, তবে তার যে যোগ্যতা তিনি সরাসরি জাতীয় দলেই খেলবেন। এবং হামজা চৌধুরীর সাথে তার যে একটা রসায়নটা জমবে, যেহেতু দুজনেই ইংলিশ লিগে, যদিও ফারহান আলী ওয়াহিদ তিনি এখন ইংলিশ লিগ 2-তে খেলছেন, যেহেতু বয়সভিত্তিক দল, মানে নিঃসন্দেহে এটা বাংলাদেশের ফুটবলের জন্য এবং অ্যাটাকিংয়ের জন্য এটা একটা বড় সুসংবাদ। কাল বাদে পরশু ঈদের আগেই আরেকটা ঈদের ঘোষণা আসলে ফুটবল ভক্তদের জন্য। ফুলহ্যামের অনূর্ধ্ব 21 দলে খেলছেন ফারহান, তিনি উইঙ্গার হিসেবে খেলছেন। সেই জায়গাটায় রাকিব আছেন বাংলাদেশের হয়ে খেলার, সেইখানে কি একটা কম্পিটিশন আসলে হবে কিনা রাকিবের জন্য কি একটু চিন্তার কারণ? নিঃসন্দেহে একটা চিন্তার কারণ, কারণ ফারহান আলী ওয়াহিদের যেরকম গতি রয়েছে, রাকিবেরও দুর্দান্ত গতি রয়েছে, সেটা মানতেই হবে। বাংলাদেশের উইংয়ে যে কয়েকজন ফুটবলার খেলেন তার মধ্যে রাকিবের গতিটা মনে হয় সব থেকে বেশি। ফারহান আলী ওয়াহিদেরও দুর্দান্ত গতি রয়েছে এবং তার সবথেকে বড় যে অ্যাডভান্টেজ, তিনি কিন্তু দুর্দান্ত ড্রিবলিং করেন। এইটা আসলে রাকিবের মধ্যে হয়তো কিছুটা পার্থক্য হয়তো গড়ে দিতে পারে। তবে যেহেতু তার একটা শুরুর ক্যারিয়ার, রাকিব তো দীর্ঘদিন ধরেই আসলে বাংলাদেশে জাতীয় দলে খেলে আসছেন। ফারহান আলী ওয়াহিদের মাত্র তো অনূর্ধ্ব 21 দলে খেলছেন, তিনি তো নিশ্চয়ই এখনই যদি তিনি বাংলাদেশে সংযোজন হয়, তিনি তো নিশ্চয়ই দীর্ঘদিন খেলবেন, নিশ্চয়ই তার থেকে বাংলাদেশ বড় একটা সার্ভিস পেয়ে থাকবে। রাকিবের কথা বলছি, রাকিব রাইট উইংয়ে খেলেন, কিন্তু বাংলাদেশের লেফট উইংয়ে কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্ট কেউ নেই, এক এক সময় এক একজনকে খেলানো হয়। সেই জায়গায় আমরা ক্যাবরেরার সময় দেখেছি যে ম্যাচের হাফ টাইমের পরে বা শেষের দিকে রাকিবকে কিন্তু সুইচ করে ওই পাশে খেলিয়েছেন অনেক সময়। সেই জায়গাটাকে আসলে কি নতুন কোচ ডুলি যিনি আছেন, তিনি কি ফারহানকে খেলানোর জন্য সেরকম কোনো পরিকল্পনা বা চিন্তা করতে পারেন? করে ফেলতেই পারেন। এবং ডুলির আরেকটা ব্যাপার যেটি আসলে সবাই জানা, অনেকের হয়তো নাও জানা থাকতে পারে, ডুলি কিন্তু অরিজিন ফুটবলারদের কিন্তু সবসময় বেশি গুরুত্ব দিয়ে থাকেন। এর আগে তিনি যে দলগুলোতে কাজ করেছেন, তিনি অরিজিন ফুটবলারদের অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। সেক্ষেত্রে তিনি যদি ফারহান আলী ওয়াহিদ বা এদেরকে দিয়ে যদি সেভাবেই আসলে মেকশিফট করে খেলায়, এটা নিশ্চয়ই উইংয়ের জন্য অন্তত ভালো হবে। এবং বাংলাদেশে হামজার পরে সম্ভবত দ্বিতীয় ইংলিশ লিগ খেলা ফুটবলার আসছে, ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার। সেই আলোচনা আমরা চলবো, ফারহানকে নিয়ে আমরা আবারও কথা বলবো। তার আগে একটু জানতে চাই, এই যে অরিজিন ফুটবলার আসছেন, ফারহানের বয়স মাত্র 21, কিছুদিন আগে কিউবা মিচেল এসেছিলেন, কিন্তু এবারের ট্যুরে তার নাম দেখলাম না। এইটা কি একটা হতাশাজনক কিনা, বা একটা ওই যে অরিজিন ফুটবলাররা আরও আসার তালিকায় আছেন, ফাহাদ করিম বলেছেন যে আরও বেশ কিছু অরিজিন ফুটবলার নিয়ে তিনি কাজ করছেন, কিউবা মিচেলের বার্তাটা যদি তাদের কাছে যায় যে তিনি আসছেন না, সুযোগ পাচ্ছেন না, তখন কি এটা একটা ব্যাকফায়ার করতে পারে কিনা? মামুন, বাফুফের সহসভাপতি ফাহাদ করিম তিনি আসলে যেরকমটা জানিয়েছেন যে তার কাজ কিন্তু একাদশে জায়গা করে দেওয়াটা না। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম তিনি অরিজিন ফুটবলারদের নিয়ে কাজ করছেন এবং এর জন্য তাকে কিন্তু ফ্যানরা অসম্ভব রকমের ভালোবাসে, তাকে অসম্ভব রকমের একটা সেই জায়গায় দিয়ে দিয়েছে ফ্যানরা। কিন্তু কোচিং প্যানেলে যারা রয়েছেন তাদের আসলে কাজ হচ্ছে একাদশে জায়গা পাবে কি পাবে না, এই জায়গাটা আসলে তারা দেখছেন। এবং এখানে আসলে মানে একটা হয়তো অদৃশ্য শক্তি কোথাও থেকে কাজ করছে কিনা। আপনি কিউবা মিচেল তো হারিয়ে যাচ্ছে, এখনও তিনি পুরোপুরি হারিয়ে যায়নি, কিন্তু আরহাম ইসলাম কিন্তু হারিয়ে গেছেন। তিনি বয়সভিত্তিক দলে খেলেছেন, এর পরবর্তীতে তিনি ঠিকঠাক জায়গা পাননি, ডাক পাননি, তিনি কিন্তু বাংলাদেশে আর হয়তো তাকে আর পাওয়া যাবে না। কিউবা মিচেল তার কিন্তু বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেকও হয়ে গেছে, তিনি ইন্ডিয়ার বিপক্ষে খেলেছেন
এবং অভিষেক হওয়ার পর তিনি এখন দ্বিতীয় সারির যে দলটা এবার মালদ্বীপে 4 জাতীয় টুর্নামেন্ট খেলতে যাচ্ছে, সেখানেও কিন্তু কিউবা মিচেলের নামটা নেই। জার্নালিস্টরা যখন টিম ম্যানেজারকে জিজ্ঞেস করলো যে আসলে কিউবা মিচেলের কী সংবাদ, তিনি যেরকমটা জানিয়েছেন যে বাফুফে থেকে তাকে কিউবা মিচেলের সম্পর্কে কিছুই জানানো হয়নি। মানে এখানে তো আসলে কিউবা মিচেলের সাথে যোগাযোগও করা হয়েছে কিনা। এবং আরেকটা আসলে বিশাল একটা মানে ভয়ের ব্যাপার, সেটা হচ্ছে যে 4 জাতীয় টুর্নামেন্টটা যে খেলতে যাচ্ছে বাংলাদেশ, সেখানে একজন প্রবাসী ফুটবলারও নেই। যেখানে আসলে বাংলাদেশের ফুটবল ফ্যানরা স্বপ্ন দেখছেন যে বড় বড় লিগে যে যারা খেলছেন, অনূর্ধ্ব পর্যায়ে, বয়সভিত্তিক পর্যায়ে যারা খেলছেন, তারা অন্তত এই টুর্নামেন্টটাতে সুযোগ পেতে পারতো, কিন্তু সেখানে আসলে একজন প্রবাসী ফুটবলারকেও রাখা হয়নি। কিউবা মিচেলকে একটা অভিযোগ দেখছিলাম যে বলা হয়েছে তাকে যদি গেম টাইম দিতে না পারে তাহলে তাকে ডেকে কী লাভ। আপনি যদি স্কোয়াডে না রাখেন একজন ফুটবলারকে, তাকে যদি আপনি নার্সিং না করেন, দলের সাথে না ভ্রমণ করান বা দলের সাথে না রাখেন, তাহলে কিভাবে বুঝবেন যে তার পটেনশিয়ালিটি আছে কিনা? এটা তো একটা কারণ, এটা বিষয় হতে পারে। আসলে কিউবা মিচেল তিনি যতটুকু খেলেছেন তার সামর্থ্য কিন্তু সেখানে দেখা গেছে। এরপরেও আসলে বাংলাদেশের ফুটবলার যারা রয়েছে তাদেরকে তো আর ফেলে দিলে চলবে না, নিশ্চয়ই এখানেও বড় বড় ট্যালেন্ট উঠে আসবে। কিন্তু কিউবা মিচেল আসলে তিনি যেভাবে তার বেড়ে ওঠা, তিনি ইংল্যান্ডে বেড়ে উঠেছেন, তিনি ইংল্যান্ডের সেই ক্লাবগুলোতে ক্লাব পর্যায়ে খেলে খেলে বড় হয়েছেন, এবং তিনি বাংলাদেশে যতটুকু সময় পেয়েছেন এবং যতটুকু সময় খেলেছেন, সেখানেও কিন্তু আমরা তার যে অ্যাবিলিটি সেটা কিন্তু আমরা দেখেছি। এরপরেও যদি তিনি আসলে এখন যদি তিনি দ্বিতীয় যে দলটা যেটা মালদ্বীপে যাচ্ছে, সেখানেও যদি তিনি আসলে গেম টাইম না পান, তাহলে তো জাতীয় মেইন যে দলটা রয়েছে সেখানে তো তাকে আসলে গেম টাইম দেবেই না। একটু জাতীয় দলে ফিরতে চাই। ডুলে নতুন কোচ হিসেবে এসেছেন, বাংলাদেশকে 2টা সেশন করে ফেলেছেন অলরেডি। প্রথম দিনের অনুশীলনটা আপনারা একদম মাঠে সামনে থেকে দেখেছেন, ক্যাবরেরার অধীনেও আপনারা অনুশীলন দেখেছেন, পার্থক্য কোনো কিছু কি চোখে পড়েছে কিনা? যেহেতু আসলে আপনি তো নিজেও আসলে জার্নালিস্ট, আপনি দেখে থাকেন আসলে অনুশীলন যে সেশনটা রাখা হয় সেখানে কিন্তু শুধুমাত্র যে ওয়ার্ম আপের যে সেশনটা সেটা আসলে শুধুমাত্র জার্নালিস্টদের জন্য রাখা হয়, কারণ কোচদের সব কোচেরই ভিন্ন ভিন্ন আসলে ট্যাকটিস থাকে, যেটা আসলে গণমাধ্যমে কোনোভাবে প্রচার না হোক, সেটাই আসলে তারা চান। ওয়ার্ম আপের সেশনটায় আমরা ছিলাম, প্রথম যে সেশনটা, সেখানে আসলে আমরা ডুলিকে যতটুকু দেখেছি তিনি বেশ হাস্যোজ্জ্বল একজন মানুষ। তিনি যখন প্রথম আসলেন, তাকে যেখানে পরিচয় করিয়ে দেওয়া হলো সেখান থেকে আমরা দেখেছি তিনি হাস্যোজ্জ্বল। এরপরে জার্নালিস্টদের সাথে যখন তিনি কথা বলেন, প্রেস ব্রিফিং তো এখনও তার সাথে জার্নালিস্টরা পায়নি, তবে ওই আসা যাওয়ার মধ্যে যে 2-1 হাই হ্যালো হয়েছে, সেখানেও আসলে আমরা তাকে দেখেছি যে তিনি বেশ হাস্যোজ্জ্বল একজন মানুষ। এবং সে যে ট্রেনিং যেটা হলো, প্রথমবার তিনি মাত্র তো পুরো স্কোয়াডও পাননি, আজকে হয়তো পুরো স্কোয়াড না, যেহেতু হামজা, সমিত এবং জায়ান আহমেদকে এখনই পাচ্ছে না, বাকি যারা রয়েছেন প্রাথমিক দলে তাদেরকে নিয়ে, বাকি যে ফুটবলার ছিল গতকাল 16 জন ছিল, এবং তাদেরকে নিয়ে হয়তো আজকে ফুল ট্রেনিং সেশনটা করেছেন, যেটি আজকে মিডিয়ার জন্য উন্মুক্ত ছিল না। তিনি কিন্তু একদম যে নির্ধারিত সময় দেওয়া ছিল 5টা, তার কিন্তু 15 মিনিট আগেই তিনি মাঠে পৌঁছে গিয়েছিলেন, এবং তিনি সেখানে যাওয়ার পর কিন্তু ফুটবলাররা আসতে প্রায় ঘন্টাখানেক দেরি করে, এবং এই পুরো সময়টায় তিনি পুরো মাঠ কিন্তু ঘুরে ঘুরে দেখেছেন। আসলে বাংলাদেশের গ্রাউন্ড তো তিনি সেভাবে দেখেনি, তিনি প্রথমবার বাংলাদেশের ফুটবল নিয়ে কাজ করছেন, এবং তিনি এসে দীর্ঘ সময় মাঠ দেখলেন, এবং কোচিং স্টাফের যে সদস্য রয়েছেন তিনি নিজস্ব একজন সহকারীকে নিয়ে এসেছেন, এবং বাংলাদেশেরও 2জন সহকারী কোচ রয়েছেন, হাসান আল মামুন এবং নুরুজ্জামান নয়ন, তাদেরকে নিয়ে কিন্তু বেশ দীর্ঘ সময় একটা আলোচনাও কিন্তু সেখানে তিনি করেছেন। এবং ফুটবলাররা যখন আসলো ট্রেনিং সেশন শুরু করার আগে, ওয়ার্ম আপ সেশন শুরু করার আগে তাদেরকে নিয়েও কিন্তু গোল হয়ে দাঁড়িয়ে কথা বলে নিয়েছেন, যেহেতু তার প্রথম সেশন। হাবিয়ার কাবরেরার শুরু থেকে, আমি যদি সাংবাদিকতা করি না, আমি জানি না তার শুরুর দিকটা কেমন ছিল, কিন্তু পরবর্তীতে আমি হাবিয়ার কাবরেরার সময় এরকম কিছু দেখি নাই। তবে সব কিছু মিলিয়ে আসলে পজিটিভ সাইনই মনে হয়েছে, এবং থমাস ডুলি তো নিঃসন্দেহেই বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় হাই প্রোফাইল কোচ নিশ্চিতভাবে, এবং বাংলাদেশের ফুটবল তার অধীনে সামনের দিকে যাবে সেটাও আমরা বিশ্বাস করতে চাই। এবং তিনি যে একজন সহকারী কোচকে নিয়ে এসেছেন, সেই সহকারী কোচকে আসলে কেমন মনে হচ্ছে? এর আগে আমরা খুব কমই দেখেছি যে হেড কোচের সাথে তিনি নিজের ব্যক্তিগত সহকারী কোচ নিয়ে আসেন, মানে পরিচিত, নিজের পছন্দের, সেরকম এটাও কি একটা বাড়তি পাওনা হবে কিনা? যিনি আসলে তাকে নিয়ে আসা হচ্ছে তার নাম মার্কো বোনোফিজিলিও। তিনি ইউভেন্তুস অনূর্ধ্ব 23 দলে কাজ করেছেন, ইউভেন্তুস অনূর্ধ্ব 23 দলে সহকারী কোচ হিসেবে কাজ করেছেন, এবং এর আগেও তিনি থমাস ডুলির অধীনে কাজ করেছেন গায়ানা জাতীয় দলে। যখন থমাস ডুলি সে গায়ানা জাতীয় দলে, কেমিস্ট্রিটা দুজনের মধ্যে আছে, এবং তিনি কিন্তু ইতালিয়ান, এবং কানাডায় তার জন্ম, কিন্তু পরবর্তীতে তিনি ইতালিয়ান, তার নাগরিকত্ব রয়েছে। যেহেতু ইউভেন্তুসের একটা বয়সভিত্তিক দলে কাজ করেছেন, এবং ইউভেন্তুস থেকে তো বয়সভিত্তিক দল থেকে তো অনেক বড় বড় ফুটবলার উঠে আসে, যেহেতু সেখানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, এবং প্রথম দিনেই তিনি আসলে নিয়ে এসেছেন, তিনি কিন্তু তাকে নিয়ে অনুশীলন সেশনে গিয়েছেন, এবং তিনি সে অনুশীলন সেশনে যাওয়ার পর সহকারী কোচ হাসান আল মামুন এবং নুরুজ্জামান নয়ন তখনও আসলে মাঠের বাইরে ছিল, তিনি তার সেই সহকারী কোচকে নিয়ে কিন্তু সবার প্রথমে মাঠে যান, এবং সেখানে আসলে তাকে নিয়ে মাঠটা পুরো ঘুরে দেখেন, এবং তাকে নিয়ে অনুশীলন সেশনটা পরিচালনা করেন। এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটা বড় দিক হবে, যেহেতু তিনি নিজস্ব একজন সহকারীকে দিয়েই কোচিংটা করাচ্ছেন। ডুলি যেদিন এসেছেন, প্রথম দিন এসে তিনি বলেছেন বাংলাদেশকে 160 র্যাঙ্কিংয়ের মধ্যে নিয়ে আসতে চান।
2 বছরের চুক্তির কথা বলা হচ্ছে অনেক জায়গায়, আবার বলা হচ্ছে যে তাকে আসলে সান মারিনো ম্যাচটা দেখার জন্য অপেক্ষা করছে, তার সাথে এখনো চুক্তি হয়নি। সেই বিষয়টা হয়তো বা অন্য বিষয়, অন্য প্রেক্ষাপট, সেটা নিয়ে আমি কথা বলবো। তবে একটু জানতে চাই, ডুলে যদি 2 বছরের সময় পান, 160 র্যাঙ্কিংয়ের মধ্যে আনা কি সম্ভব? কয়টা ম্যাচ পাবেন? এই ম্যাচের সবগুলাতে জিতলেও কি 160-এর মধ্যে আনা সম্ভব? হিসাবটা আসলে এখনো সেভাবে কেউ করেছে কিনা আমি নিজেও আসলে সেভাবে হিসাবটা করি নাই, তবে মনে হয় যে এটা অনেক টাফ। যদি যেহেতু তিনি বলেছেন, হয়তো কিছুটা হিসাব নিকাশ করেও হয়তো বলেছেন কিনা তিনি আসলে তার সাথে কতটুকু কন্ট্রাক্ট হয়েছে। এর আগে বাফুফের সভাপতি তাবিদ আওয়াল তিনি আসলে যেরকমটা জানিয়েছিলেন যে আমরা যাকেই নিয়ে আসবো তার সাথে 2 বছরের একটা চুক্তি করা হবে। এই কারণে আসলে যখন ক্রিস কোলম্যানকে নিয়ে আসা হচ্ছিল তখনও আসলে অনেকে সমালোচনা করছিলেন যে যেহেতু 2 বছরের চুক্তি হবে, এর মধ্যে তো বিশ্বকাপ বাছাইও নেই, এশিয়ান কাপও নেই, তাহলে কেন আমরা এত টাকা দিয়ে একজন এত বড় মাপের কোচ নিয়ে আসবো? তো এখন যখন একজন নতুন কোচকে নিয়ে আসা হয়, আসলে আমরা তো বহির্বিশ্বে বা অনেক উন্নত দেশ বা উন্নত ক্লাবে আসলে আমরা দেখি যে যখন যার সাথে চুক্তি হচ্ছে, কতদিনের চুক্তি হচ্ছে বা তার সাথে কী কী শর্ত, মোটামুটি বিষয়গুলো কিন্তু ফেডারেশন থেকেই কিন্তু জানিয়ে দেওয়া হয়, ওয়েবসাইটেই দিয়ে দেওয়া হয় বা প্রেস কনফারেন্স করে সব কিছু মিলিয়ে কিন্তু কত বছরের চুক্তি হচ্ছে সব কিছু কিন্তু জানিয়ে দেওয়া হয়। থমাস ডুলির সাথে এটা হয়নি, এবং থমাস ডুলি আসার 1 দিন বা 2 দিন পরেই কিন্তু ক্রীড়া প্রতিমন্ত্রী তার একটা কথাই কিন্তু ধোঁয়াশা আরও বেড়ে গেছে। তিনি জানিয়েছেন যে সান মারিনোর বিপক্ষে যে ম্যাচটা হবে সেটার রেজাল্ট দেখার পর আসলে তার সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তিটা করা হবে বা সাফের কথা বলা হয়েছে। যেহেতু ফুটবল বিটটা কভার করেন, ফুটবল কভার করছেন, আপনি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন কিনা ডুলের মতো এমন হাই প্রোফাইল একজন কোচ শুধুমাত্র একটা ম্যাচ মানে ঝুলিয়ে রেখে চুক্তি না করে তিনি কোচিং করাতে এসেছেন? না, এটা আসলে কোনোভাবে বিশ্বাসযোগ্য মনে হয় না। এখানে মনে হয় যে ক্রীড়া প্রতিমন্ত্রী হয়তো তিনি আসলে কিছুটা মানে পরিষ্কার করে বলতে পারেননি কি না, কারণ হচ্ছে এখানে হয়তো কিছুটা শর্ত থাকতে পারে যে এই 2 ম্যাচ বা তিনি যদি প্রথম দিকের কয়েকটা ম্যাচে যদি খুব দ্রুতই খারাপ করে ফেলেন তাহলে হয়তো চুক্তিটা ট্রিম করে বা আগেই এটা একটা ইন্টারন্যাশনাল চুক্তি আছে, সেটা সবার জন্যই, সেটা আমি একটু বলে দিয়ে শেষ করতে চাই। 3 মাসের একটা টাইম পিরিয়ড বেঁধে দেওয়া থাকে যে আপনি যদি খারাপ করেন, আমরা যদি আপনাকে রাখতে না চাই, আমরা আপনাকে আগামী 3 মাসের বেতন দিয়ে আমি আপনাকে যে কোনো সময় স্যাক করতে পারি, সেটা আমরা করতে পারবো। কিন্তু ওই যে চুক্তির বিষয়টা আমার মনে হয় না এখানে কোথাও না কোথাও শুভঙ্করের ফাঁকে এখনো পর্যন্ত আছে। সবুজ, আপনাকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য।